হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিগ একাডেমি। আজকে তোমাদের জন্য একটি ম্যাথের ক্লাস নিয়ে এসেছি। যারা ডাব্লিউবি পিএসসি মিসলেনিয়াস এক্সামটি দিলে তারা অঙ্কগুলো অবশ্যই একবার মিলিয়ে নিও। সলভ এবং উত্তর দুটি এখানে আলোচনা করা হবে, তারা অবশ্যই উত্তরগুলো একবার মিলিয়ে নিও। এবং যারা ডাব্লিউবি পিএসসি ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই ক্লাসটি দেখে নিও, তাদের হেল্পফুল হবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। প্রথমের অঙ্ক দেখো, বিমল ও অমল যথাক্রমে 500 টাকা 9 মাসের জন্য এবং কিছু টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। মোট লাভ 69 টাকা এবং বিমল 46 টাকা লভ্যাংশ হিসেবে পেলে বিমল কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল? তাহলে অমল ও বিমল দুই বন্ধু, যথাক্রমে বলতে এখানে অমল 500 টাকা 9 মাসের জন্য বিনিয়োগ করেছিল এবং বিমলের টাকা কিন্তু পরিমাণ দেওয়া নেই। বিমলের টাকার পরিমাণ কিন্তু দেওয়া নেই, আমাদের বিমলের টাকার পরিমাণ বের করতে হবে। তাহলে বিমল কিছু টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। মোট লাভ, বছরের শেষে তাদের মোট লাভ হয় 69 টাকা এবং বিমল পায় 46 টাকা, লভ্যাংশ হিসেবে পায় আর কি। তাহলে বিমল ব্যবসাতে কত টাকা বিনিয়োগ করেছিল? চলো তাহলে অঙ্কটি একবার কষে দেখে নিই। তাহলে আমরা ধরে নেব বিমল x টাকা বিনিয়োগ করেছিল। তাহলে অমল 500 টাকা 9 মাসের জন্য বিনিয়োগ করেছিল। তাহলে এক মাসে সেই লভ্যাংশটি অমলের পেতে হলে কত টাকা মূলধন লাগবে? না, এক মাসে পেতে হলে অমলের মূলধন লাগবে 500 × 9, 4500 টাকা। আবার বিমল x টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করেছিল। তাহলে বিমলকে এক মাসে ওই লভ্যাংশ পেতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে? না, বিমলকে x টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করেছিল, তাহলে টোটাল 6x টাকা লাগবে তাকে এক মাসে। এবার আমরা মূলধনের আনুপাতিক ভাগার বের করব। তাহলে আনুপাতিক ভাগার কি হবে? না, দুটো মূলধনের অনুপাত আগে আমরা বার করব। a অনুপাত b সমান সমান হচ্ছে 4500 অনুপাত 6x। এটা কাটাকুটি করলে হবে 750 অনুপাত x। এটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত। তো তাদের আনুপাতিক ভাগার কত হবে? আনুপাতিক ভাগার কত হবে? না, 750 যুক্ত x। তাহলে আমাদের এখানে বি এরটা যেহেতু জানতে চাইছে, তাহলে আমরা বিটা বের করে নেব, তাহলে হয়ে গেল। তাহলে বি এর লভ্যাংশ কত? না, বি টোটাল টাকা দিয়েছে হচ্ছে 6x, এখান থেকে আমরা অনুপাত পেয়েছি x, তাহলে x বাই 750 প্লাস x ইন্টু টোটাল টাকা হচ্ছে 69 টাকা। তাহলে আমরা শর্তে লিখতে পারি x বাই
750 প্লাস এক্স ইন্টু এটা হবে 69, 69 ইজিক্যাল টু হচ্ছে 46 টাকা, বিয়ের লভ্যাংশ 46 টাকা। তাহলে আমাদের এটি এদিকে আছে ভাগ, এদিকে গেলে গুণ হয়ে যাবে, এদিকে গুণ আছে এদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এক্স ইজিক্যাল টু এক্স বাই 750 প্লাস এক্স ইজিক্যাল টু 46 বাই 69। তাহলে এটা আমরা কত দিয়ে কাটবো? 23 দিয়ে, 23 দুগুণে 46, 23 তিনে 69। তাহলে 2 এর 3 এবার বজ্র গুণ করবো, তাহলে 3x ইজিক্যাল টু এটা আর এটাই গুণ হবে, 0 5 2 10 0, হাত থেকে 15 প্লাস 2x। তাহলে 2xটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে 3x মাইনাস 2x ইজিক্যাল টু 1500। তাহলে x ইজিক্যাল টু 1500। তাহলে x এর মান বেরোলো 1500। তাহলে আমরা বলতে পারি যে বি 6 মাসের জন্য 1500 টাকা বিনিয়োগ করেছিল, সুতরাং উত্তর হচ্ছে 1500 টাকা। তাহলে আমাদের 1 নাম্বার কোশ্চেনের উত্তর হয়ে গেল 9 অপশান ডি, 1500 টাকা। তারপরের কোশ্চেন, কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কের এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল নয়। তাহলে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমান সংখ্যাদ্বয়ের অন্তরফল হয় 9। সংখ্যাটি কত? তাহলে কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কের এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল হচ্ছে 9। অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমান সংখ্যাদ্বয়ের অন্তরফল হয় 9। সংখ্যাটি কত? তাহলে চলো আমরা কোষে একটু দেখে নিই শর্ট ট্রিক্সে। তাহলে আমরা ধরে নেব, ধরি একক স্থানীয় অঙ্ক সমান এক্স। তাহলে দশক স্থানীয় অঙ্ক কী হবে? না, দুটো সংখ্যার যোগফল আছে 9, তাহলে 9 মাইনাস এক্স হবে। তাহলে অঙ্কটি কত হবে? সংখ্যাটি হবে না, আমরা জানি দশকের সাথে 10 দিয়ে গুণ হয় এবং এককের সাথে এক্স দিয়ে গুণ হয়, এককের সাথে 1 দিয়ে গুণ হয়। তাহলে 90 মাইনাস 10x প্লাস এক্স সমান হচ্ছে 90 মাইনাস 9x। এটা হচ্ছে সংখ্যাটি, 90 মাইনাস 9x হচ্ছে সংখ্যাটি। এবার কি বলেছে না, সংখ্যাটির অঙ্কগুলির স্থান বিনিময় করতে হবে। তাহলে স্থান বিনিময় মানে এককটি দশক স্থানে যাবে, আবার দশকটি একক স্থানে আসবে। তাহলে সংখ্যাটি কত হবে? স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে, স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে x ইন্টু 10 প্লাস 9 মাইনাস 9 মাইনাস এক্স ইন্টু 1 সমান 10x প্লাস 9 মাইনাস এক্স 9x প্লাস 9 হবে। সে শর্তে কি বলেছে না, দুটির অন্তরফল হচ্ছে 9। তাহলে আমরা শর্তে লিখতে পারি, শর্তে 90 মাইনাস 9x মাইনাস 9x মাইনাস প্লাস 9, 9x প্লাস 9 ইজিক্যাল টু
9 বা 90 মাইনাস 9x, এই মাইনাস দিয়ে পুরোটাই গুণ হবে, মাইনাস 9x মাইনাস 9 সমান 9। শুধু সংখ্যাগুলোকে ওদিকে নিয়ে যাবো, 9 এক্সগুলোকে এদিকে রাখবো। তাহলে 9 9 মাইনাস 18x ইজিক্যাল টু 9 প্লাস 9 মাইনাস 90। এটা হবে माइनस 18x इजकल टू 18 माइनस 90 और माइनस 18x इजकल टू माइनस 72 माइनस माइनस केटे गेल ताहले 18x इजकल टू 72, তাহলে x ইজিক্যাল টু 72 বাই 18, x ইজিক্যাল টু 4। তাহলে একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 4। তাহলে দশক স্থানীয় অঙ্কটি কত হবে? না, দশক স্থানীয় অঙ্কটি হবে 9 মাইনাস 4 সমান 5। তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি সমান 54। এটা হচ্ছে অ্যান্সার। দেখো এই অঙ্কটিকে আমরা অপশন দিকেও করতে পারি। না কি বলেছে? একক এবং দশক স্থানীয় অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 9। এগুলো দেখো যতগুলো অপশন আছে প্রত্যেকটি অঙ্ক সমষ্টি কিন্তু 9। তাহলে আমাদের কি করতে হবে? স্থান বিনিময় করে দেখে নিতে হবে কোনটির ডিফারেন্স 9 হচ্ছে। তাহলে আমরা প্রথমে একটা দেখছি না 72 আর কত হবে? স্থান বিনিময় করলে হবে 27। তাহলে এটির ডিফারেন্স অনেক বেশি হয়ে যাচ্ছে। তারপরটি দেখো 18 আছে, তাহলে 18 আর যদি স্থান বিনিময় করি তাহলে সংখ্যাটি হচ্ছে 81। 18 আর 81ও অনেক ডিফারেন্স হচ্ছে। তারপর কত আছে? না 54। তাহলে 54 একটা হচ্ছে 54 আর স্থান বিনিময় করলে অঙ্কটি কত হবে? না হবে 45। সংখ্যাটি হবে 45 স্থান বিনিময় করলে। তাহলে দেখো 45 থেকে 54 এটির ডিফারেন্স কিন্তু হচ্ছে 9। সুতরাং আমাদের উত্তর হবে অপশান সি, অঙ্কটি হবে 54। চলো তাহলে তার পরের অঙ্ক দেখে নিই। মিতা এবং অরুণ প্রথমে যথাক্রমে 700 টাকা এবং 900 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। 4 মাসের পর মিতা আরও 500 টাকা যোগ করলে অরুণ একই সময়ে 300 টাকা তুলে নিল। তাহলে বছরের শেষে 1720 টাকা লাভ হলে মিতা এবং অরুণের লাভ কত হবে? তাহলে চলো অঙ্কটি কষে দেখে নিই। তাহলে মিতা 700 টাকা এবং অরুণ 900 টাকা বিনিয়োগ করে। তারপর 4 মাস পর মিতা কী করে? না আবার 500 টাকা যোগ করে এবং অরুণ 300 টাকা তুলে নেয়। ওই একই সময়ে মিতা 500 টাকা বিনিয়োগ করে এবং ওই একই সময়ে অরুণ 300 টাকা তুলে নেয়। তাহলে মিতার 700 টাকা কতদিন কাটলো? না মিতার 700 টাকা খাটলো 4 মাস খাটিছে, তাহলে হচ্ছে 2800 টাকা। আর অরুণের 900 টাকা খেটেছে 4 মাস, 3600 টাকা। তাহলে এরপর কি হচ্ছে? না মিতা আবার 500 টাকা যোগ করছে। তাহলে মিতা 4 মাস পরে মিতার টাকা হচ্ছে কত? না 700 যুক্ত 500। তাহলে 1 বছর 4 মাস অলরেডি হয়ে গেছে। তাহলে 1 বছর হতে আর কত বাকি আছে? না 8 মাস। তাহলে এই টাকাটা খাটছে 8 মাসের জন্য। 1200 ইন্টু 8 সমান সমান হচ্ছে কত? 9600 টাকা। 9600 টাকা।
আবার অরুণ কী করছে না 300 টাকা তুলে নিচ্ছে। তাহলে অরুণ 4 মাস পর কত টাকা থাকছে অরুণের? অরুণ 4 মাস পর টাকা থাকছে 900 বিযুক্ত 300, এটা কত দিন খাটছে না 8 মাস খাটছে। তাহলে 600 ইন্টু 8, তাহলে সমান হচ্ছে 4800 টাকা। তাহলে মিতা যে লভ্যাংশটি 1 বছরে পাচ্ছিল সেটি 1 মাসে পেতে হলে তাকে টাকা বিনিয়োগ করতে হবে কত? তো মিতার মূলধন লাগবে 1 মাসে পেতে হলে মিতার মূলধন লাগবে না 2800 যুক্ত, আবার এখানে কত লেগেছে 9600, এত টাকা। তাহলে মোট হচ্ছে 12,400 টাকা। আর অরুণ যে লভ্যাংশটি 1 বছরে পাচ্ছে সেটি 1 মাসে পেতে হলে অরুণের কত টাকা লাগবে? অরুণের মূলধন লাগবে 3600 যুক্ত 4800 টাকা। ৳8,400 টাকা। তাহলে মূলধনের অনুপাত কী হবে? মূলধনের অনুপাত হবে 12,400 অনুপাত 8,400। এবার এটিকে চাপ দিয়ে কাটবো। 4 3 12, 4 1 4, 4 2 8, 4 1 4, 31 অনুপাত 21। মূলধনের অনুপাত হলো 31 অনুপাত 21। তাহলে এদের আনুপাতিক ভাগার কত হবে? মিতার আনুপাতিক ভাগার 31/31 প্লাস 21, 31/52। আবার অরুণের কত হবে? অরুণের আনুপাতিক ভাগার হবে 21/31 যুক্ত 21, 21/52। তাহলে মিতা পাবে, মোট লাভ হয়েছিল 1,720 টাকা। মোট লাভ হয়েছিল 1,720 টাকা। তাহলে মিতা পাবে 31/52 ইন্টু 1,720। তাহলে চাপ দিয়ে কাটবো। 13 4 52, 4 4 16, 4 3 12, 0। আবার এটিকে যদি কাটি দশমিকে বেরোবে। 13 3 39, 13 3 39, 0। 13 7 91, 33.07 বেরোচ্ছে। তাহলে 31 ইন্টু 33.07 ইজিক্যাল টু কত হচ্ছে না 1,024 টাকা। 1,024 টাকা। তাহলে অরুণ পাবে 21/52 ইন্টু, এটা কাটলে হবে 33.07, 21 ইন্টু 33.07, এটি গুণ করলে কত হচ্ছে 693 টাকার মতো।
এই টাকাটা হচ্ছে। তাহলে এটির উত্তর কিন্তু মিলছে না, তাহলে কি হবে? অপশান ডি। অপশান ডি, উপরের কোনোটিই নয়। উপরের কোনোটিই নয়, তাহলে এটির উত্তর হবে অপশান ডি, উপরের কোনোটিই নয়। তারপরের অঙ্ক, 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? চলো তাহলে দেখে নিই। তাহলে দেখো, 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল, এটির একটি সূত্র আছে। সূত্রটি কি না, সমষ্টি ইজিক্যাল টু n/2 ইন্টু 2a প্লাস 2a প্লাস n-1 ইন্টু ডি। এখানে দেখো, n মানে হচ্ছে টোটাল নাম্বার অফ সংখ্যা, n মানে হচ্ছে মোট সংখ্যা, a ইকুয়াল টু হচ্ছে প্রথম সংখ্যা, আর ডি ইকুয়াল টু হচ্ছে দুটি সংখ্যার ডিফারেন্স। দুটি সংখ্যার অন্তর। যেমন 1, 2, 3 এগুলো সংখ্যাগুলো 1, 2, 3 এভাবে শুরু হয়েছে 100 অবধি। তাহলে এই দুটি সংখ্যার ডিফারেন্স কত? 1। তাহলে ডিফারেন্স হচ্ছে আমাদের 1। প্রথম সংখ্যা কত? এই সমান হচ্ছে 1। তাহলে আমাদের সূত্রতে বসালে কি হবে না, সমষ্টি ইজিক্যাল টু n। n সমান আমাদের কত বেরিয়েছে? n সমান টোটাল নাম্বার আছে 100টি, টোটাল সংখ্যা আছে 100টি। তাহলে 100/2 2 ইন্টু 1 প্লাস n, n সমান 100 মাইনাস 1 ইজিক্যাল টু কত না 50। 2 1 2 প্লাস 99। 50 ইন্টু 101। তাহলে কত হচ্ছে না 50 1 50, 50 1 50। আমাদের অ্যান্সার হচ্ছে 5050। তাহলে 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল বা সমষ্টি হলো 5050। তাহলে এটির উত্তর হলো এটির উত্তর হবে 5050। তারপরের অঙ্ক দেখে নেব। না, সঠিক উত্তরটি নির্বাচন করুন। দেখো, এখানে 24 ইজিক্যাল টু আছে 2 ইন্টু 11 প্লাস 2। এটিতেও কিন্তু 24 হচ্ছে, 11 2 22, 22 সাথে 2 যোগ করলে 24 হয়। তারপরেরটি কত? 24 ইজিক্যাল টু 2 ইন্টু 10 প্লাস 4। তাহলে এখানেও কিন্তু 24 হচ্ছে। তারপরে সি নাম্বার অপশান দেখব না, 24 সমান 12 গুণিত 2 প্লাস 0। তাহলে 12 2 24 যুক্ত 2, এটিও কিন্তু 24 হচ্ছে। তারপরে অপশান ডি না, 2 ইন্টু 9 2 ইন্টু 9 9 2 18 প্লাস 6 ইজিক্যাল টু 24, এটাতেও 24 হচ্ছে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটি? আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি। কেননা আমরা কি জানি, দশকের স্থানের সাথে 10 গুণ হয় এবং এককের স্থানের সাথে 1 গুণ হয়। সুতরাং এখানে দশক সংখ্যা আছে 2, 2-এর সাথে 10 গুণ হবে এবং 4-এর সাথে 1 গুণ হবে। সুতরাং অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। চলো তারপরে অঙ্ক দেখে নিই। 12টি কমলা লেবু 5টা ঝুড়িতে ভাগ
ভাগ করা হলে দুটি ঝুড়িতে 3টি করে এবং 3টি ঝুড়িতে 2টি করে লেবু থাকবে। তাহলে কি বলেছে, দুটি ঝুড়িতে থাকবে 3টি করে, তাহলে টোটাল হচ্ছে 6টি। আবার এখানে 3টি ঝুড়িতে থাকছে 2টি করে, তাহলে এখানে হচ্ছে 6টি। আর টোটাল ঝুড়ির সংখ্যা হচ্ছে কটি, 5টি ঝুড়ি হচ্ছে, আর এখানে হচ্ছে 12টি। তাহলে নাম্বার এ তো হবে। তারপর 2টা দেখে নেব। বিয়েরটা দেখবো যে 3টি ঝুড়িতে 2টি করে, 3টি ঝুড়িতে 2টি করে হচ্ছে 6টি। আবার 2টি ঝুড়িতে 1টি করে, 2টি ঝুড়িতে 1টি করে হচ্ছে 2টি। আবার 1টি ঝুড়িতে 4টি, 1টি ঝুড়িতে 4টি হচ্ছে 4টি। তাহলে এখানে দেখো, এখানে যোগফল কিন্তু 12 হচ্ছে, কিন্তু এখানে দেখো ঝুড়ির সংখ্যা 6টি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু বি নাম্বার অপশান হবে না। আবার দেখো অপশান সি, 4টি ঝুড়িতে 2টি করে, 4টি ঝুড়িতে 2টি করে মানে হচ্ছে 8টি। আবার 1টি ঝুড়িতে 4টি, তাহলে 4 একে 4। এখানে দেখো কমলালেবুর সংখ্যা টোটাল 12টি হচ্ছে, আবার ঝুড়ির সংখ্যা হচ্ছে 5টি, সুতরাং সি এরটাও হবে। এখানে কিন্তু উত্তর দুটি, সি আর এ। এটাও যারা করেছো তাদেরটাও ঠিক, আবার যারা অপশান দিয়েছো তাদেরটিও ঠিক। তারপর অঙ্ক দেখে নিই। দেখো, ঘড়িতে সকাল 9:15 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে। না, এটি দেখো আমরা কি জানি, প্রতিটি ঘরের ডিফারেন্স হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে টোটাল ঘর সংখ্যা হচ্ছে 3 আর 3 6টি। 9 থেকে 12 3টি, 9 থেকে 12 হচ্ছে 3টি। আবার 12 থেকে 3-এর ঘর, 3-এর ঘরে যদি মিনিটের কাঁটা থাকে তাহলেই 15 মিনিট 15 বাজবে। তাহলে এখানে হচ্ছে টোটাল হচ্ছে 3, আর এখানেও 15। 12টার থেকে 3টা হচ্ছে 12টার দাগ থেকে 12টার থেকে 3 ঘর পর্যন্ত হচ্ছে 3টি ঘর, তাহলে টোটাল হচ্ছে 6টি ঘর। তাহলে প্রতিটি ঘর যদি 30 ডিগ্রি করে হয়, তাহলে 6টি ঘর হবে 180 ডিগ্রি। সুতরাং এটির অ্যান্সার হচ্ছে ডি, 180 ডিগ্রি। এটাকে যদি আমরা সূত্রে ফেলে করতে যাই তাহলে কিন্তু হবে না, কারণ সূত্রে ফেলে যদি করতে যাই তাহলে এটির অ্যান্সার চলে আসবে 187 পয়েন্ট সামথিং চলে আসবে, 187 পয়েন্ট সামথিং, কিন্তু অপশানে নেই। সুতরাং এভাবেই আমাদের করতে হবে। তারপরে অঙ্ক দেখো, একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরেও 15% লাভ করলো। ওষুধের সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য 550 টাকা হলে তার প্রকৃত মূল্য কত? চলো অঙ্কটি আমরা কষে দেখে নিই। তাহলে এখানে আমরা ক্রয় মূল্য ধরে নেব x টাকা, ধরি ক্রয় মূল্য সমান x টাকা। তাহলে আমাদের একটি সূত্র আছে, কি সূত্র না, যেহেতু 20% ছাড় দিচ্ছে তার মানে 100 টাকায় 20 টাকা ছাড়, তাহলে আমাদের বিক্রয় মূল্য হবে 80 টাকা। তাহলে বিক্রয় মূল্য হবে 80 টাকা, আর এখানের বিক্রয় মূল্য হবে কত না, 15% লাভ হতে গেলে বিক্রয় মূল্য হবে 115 টাকা। তাহলে আমাদের সূত্রটি কী হবে না, x/15
550 সমান 80/115। তাহলে আমাদের এক্স ইজগাল টু কত হবে? এক্স ইজগাল টু হবে 80 ইন্টু 550/115। 5 দিয়ে কাটবো, 5 দুগুণে 10, 5 তিনে 15, 16 5-এ 80। 23 দুগুণে 46, 3.913 হবে। তাহলে 16 ইন্টু 23.913 যদি গুণ করা হয় তাহলে কত হচ্ছে? 16 3 48-এর 8, হাত থেকে 4, 20 শূন্য, হাত থেকে 2, 16 9 108, 108, 108 আর 2, 110-এর শূন্য, হাত থেকে 10, 16 3 48, 48 আর 10 58, 8, হাত থেকে 5, 16 দুগুণে 32, 32 পাচ্ছে 37। তাহলে কত হচ্ছে? 378 টাকা। এটা কিন্তু অপশানে নেই, সুতরাং এটিরও হবে অপশান ডি, উপরের কোনোটিই নয়। সুতরাং এটির উত্তর হবে উপরের কোনোটিই নয়। তারপরের কি বলছে? 3টি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল দেওয়া আছে 343 হলে প্রথম ও তৃতীয়টির মধ্যে সমানুপাতিক কত? চলো তাহলে এটা আমরা করে দেখে নিই। ধরি 3টি ক্রমিক সমানুপাতি এ বি আর সি। তাহলে কি বলেছে? না 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক ক্রমিক সমানুপাতি গুণফল, তাহলে এ ইন্টু বি ইন্টু সি ইজিক্যাল টু হচ্ছে 343। আবার আমরা কি জানি? না বি স্কোয়ার সমান আমরা জানি এসি। কীভাবে আসছে? না এ অনুপাত বি সমানুপাতে বি অনুপাত সি। তাহলে আমরা কি জানি? প্রথম গুণিত চতুর্থ সমান দ্বিতীয় গুণিত তৃতীয়, দ্বিতীয় গুণিত তৃতীয় সমান প্রথম গুণিত চতুর্থ। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় গুণ করলে বি স্কোয়ার হয়, বি স্কোয়ার সমান এসি। তাহলে আমরা আবার এখান থেকে লিখতে পারি এ বি সি ইজিক্যাল টু হচ্ছে কত? না 343। আবার আমরা যদি এসি সমান লিখি, এসি সমান হবে 343/বি। তাহলে এসি সমান আমাদের কি আছে? এসি সমান আছে বি স্কোয়ার। তাহলে আমরা এসির বদলে লিখবো বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 343/বি। বিটা এদিকে ভাগ আছে, এদিকে গেলে গুণ হবে। তাহলে বি স্কোয়ার ইন্টু বি ইজিক্যাল টু 343। তাহলে 343, তাহলে বি কিউ ইজিক্যাল টু হচ্ছে 343। এবার আমরা 343কে কী করবো? না মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। 343কে আমরা যদি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি কত দিয়ে যাবে? না 7 দিয়ে। 7 4 28, 7 9 63, 7 7 49। তাহলে 3টে 7-এর গুণফল। তাহলে আমরা লিখতে পারি বি কিউ ইজিক্যাল টু হচ্ছে 7Q। তাহলে বি ইজিক্যাল টু হচ্ছে 7। তাহলে আমাদের এটির উত্তর হচ্ছে 7। 9 নম্বর কোশ্চেনের উত্তর হবে 7, অপশন এ। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। চলো তারপরের অঙ্ক দেখে নিই। নাকি বলছে শ্রেণীটি সম্পূর্ণ করো। দেখো এখানে কি আছে? 7, প্রথমে আছে 5 7 8, তারপর আছে 6 8 12, তারপর আছে 7 9 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা কি করব? না দেখো এখানে 5 থেকে 6 যেতে হলে 1 যোগ করতে হচ্ছে, আবার এখান থেকে 6 থেকে 7 যেতে হলে 1 যোগ করতে হচ্ছে। আবার দেখো এখানে 7 থেকে 8 যেতে হলে 1 যোগ করতে হচ্ছে,
আবার 8 থেকে 9 যেতে হলে 1 যোগ করতে হচ্ছে। আবার এখান থেকে দেখো এখানে যোগ করতে হচ্ছে 4, তার মানে কি এখানেও যোগ করতে হবে 4, তাহলে এটা হবে 12 আর 4 হবে 16। তাহলে আমাদের অ্যান্সার হবে 16, এটির অ্যান্সার হবে 16। চলো তারপরে অঙ্ক দেখে নিই। 100 টাকা এ ও বি এর মধ্যে এমন ভাগে ভাগ করে দেওয়া হলো যাতে এ বি এর প্রাপ্ত টাকার অনুপাত হয় 9:11। তাহলে এ ও বি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? না দেখো এখানে অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা কি করব, আনুপাতিক ভাগাহার বার করে নেব। আনুপাতিক ভাগাহার বার করে নিয়ে কি করব না কার টাকার পরিমাণ কত সেটা বের করে নেব। তাহলে মোট টাকা কত আছে? 100 টাকা। তাহলে 100 টাকা ভাগ করা হচ্ছে, তাহলে আনুপাতিক ভাগাহার এর আনুপাতিক ভাগাহার কি হবে? এর আনুপাতিক ভাগাহার হবে 9/11 যুক্ত 9 মানে হচ্ছে 20। টোটাল টাকা কত আছে? 100। তাহলে 20 একে 20, 20 5 100, 5 9 45। তাহলে দেখো এ পাবে কিন্তু 45 টাকা। তাহলে আমাদের কোন অপশনে আছে? এ না বি অপশনে আছে। এ 45 টাকা বি অপশন আছে, আর বি পাবে 55 টাকা, টোটাল 100 টাকা। তাহলে আমাদের এখানে উত্তর হবে অপশন বি। তারপর অঙ্ক দেখে নিই চলো। কোনো ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12, 16 ও 28 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা কি করব, প্রথমে 12, 16 ও 28 বিভাজ্য এর দ্বারা বিভাজ্য সংখ্যাটি বের করব, না এদের লসাগু বার করব। তাহলে কি করব, 12, 16 আর 28, 12, 16 আর 28 এদের লসাগু বার করব। 2 খাবে প্রথমে, 2 6 12, 2 8 16, 2 14 28। আবার 2 খাবে, 2 3 6, 2 4 8, 2 7 14। তাহলে এগুলির আমাদের গুণফল হবে কত? না 2 দুগুণে 4, 4 3 12, 12 4 48, 48 ইন্টু 7। তাহলে 48 ইন্টু 7 সমান হচ্ছে 56, 6 হাত থেকে 5, 28, 28 29 30 31 32 33। তাহলে এত দ্বারা বিভাজ্য সংখ্যাটি হচ্ছে 336। তাহলে কি বলেছে, 1 বিয়োগ করতে বলেছে, তাহলে আমরা কি করব, এটির সাথে 1 যোগ করে দেব। এটির সাথে আমরা 1 যোগ করে দেব। তাহলে কত হবে অঙ্কটি? না 337। তাহলে অপশান ডি, অপশান ডি হচ্ছে এর সঠিক উত্তর। চলো তারপরে অঙ্ক দেখি। কোন মূলধনের বার্ষিক 6.1 হারে কত বছরে দ্বিগুণ হবে? কোনো মূলধনের বার্ষিক 6.1 হারে কত বছরে দ্বিগুণ হবে? না এটি আমরা কি করব, মূলধন ধরে যদি x টাকা, x ধরবো না, 100 টাকা ধরে নিচ্ছি। তাহলে মূলধন যদি 100 টাকা ধরে নিই, তাহলে আমাদের 100 টাকায় 1 বছরের সুদ হচ্ছে কত? এটি পূর্ণ করলে 6 4 24, 25/4 টাকা হবে। 25/4 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 25/4 টাকা। তাহলে আমাদের কত বলেছে, দ্বিগুণ হবে, না সুদ 100 টাকা হবে। 100 টাকা মূলধন আর 100 টাকা সুদ হবে, তাহলে আমাদের ডবল হয়ে যাবে। তাহলে 100 টাকা সুদ আমাদের কত বছর হবে? তাহলে 25/4 টাকা সুদ হচ্ছে 25/4 টাকা সুদ হচ্ছে 1 বছরে। তাহলে 1 টাকা সুদ হচ্ছে, এটা পাল্টে যাবে, 4/25 বছরে, 4/25 বছরে।
আবার কত 100 টাকা সুদ কত দিনে হবে আমাদের বার করলেই হয়ে যাবে। তাহলে 100 টাকা সুদ কত দিনে হবে না 4/25 ইন্টু 100 তাহলে এটা 25 দিয়ে কাটবো, 25 একে 25, 25 4 100, তাহলে 4 4 গুণ করলে কত হয় 16। তাহলে 16 বছরে আমাদের টাকা ডবল হবে। তাহলে এটার উত্তর হচ্ছে অপশান সি। চলো তারপরে অঙ্ক দেখে নিই। রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 155 টাকা দরে ক্রয় করে 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত হবে? আমরা এখানে কি ধরে নেব, ধরে নিচ্ছি যে ব্রয়লার মুরগি 100 টাকায় যদি কেনে তাহলে ওকে বিকতে হবে 120 টাকায়, কিন্তু অ্যাকচুয়ালি কত টাকায় কিনেছে, অ্যাকচুয়ালি কিনেছে 155 টাকায়। তাহলে 155 টাকায় যখন কিনেছে তখন কত টাকায় বিকবে? তাহলে আমরা কি করব না 120 বিক্রয় মূল্য 120 বাই 100 ইন্টু 155, তাহলে 0 0 কাটলো, 2 5 10, 2 6 12, 5 1 5, 5 3 15, 5 1 5। তাহলে টোটাল হচ্ছে কত 6 1 6, 6 3 18, তাহলে 186 টাকা। তাহলে এটির উত্তর হবে 168 টাকা বিক্রি করতে হবে, কিন্তু এখানে অপশানে একটি তো নেই, সুতরাং এর অ্যান্সার হবে ডি, উপরের কোনোটিই নয়। আশা করি বুঝতে পারা গেছে। যদি না বুঝতে পেরেছো দেখো আরেকবার। তাহলে আমরা ধরে নিচ্ছি যে 100 টাকা যখন ক্রয় মূল্য, 100 টাকায় যদি জিনিসটা কিনে তাহলে ওকে বিকতে হবে 120 টাকায়, তাই তো? তাহলে 1 টাকায় যখন কিনবে তখন বিকতে হবে 120 বাই 100, আবার 155 টাকায় যখন কিনবে তখন কত টাকায় বিকবে না 120 বাই 100 ইন্টু 155, তাহলে 120 বাই 100 ইন্টু 155, আবার সেই ভগ্নাংশটিতেই এলো। তাহলে এটি কাটাকাটি করলে কি হবে না প্রথমে 0 0 কেটে দিলাম, তাহলে 2 5 10, 5 3 15, 5 1 5, 2 6 12, সে 186 টাকা হচ্ছে। তাহলে এটির উত্তর হবে অপশান ডি, কোনোটিই নয়, উপরের কোনোটিই নয়। চলো তারপরে অঙ্ক দেখে নিই। 120 কিমি দূরত্ব বিশিষ্ট 2টি স্টেশন থেকে বিপরীতমুখী 2টি ট্রেন যথাক্রমে 60 কিমি ঘন্টা এবং 30 কিমি পার ঘন্টা বেগে একই সময়ে যাত্রা আরম্ভ করে। অধিক গতিসম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়, না অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সাথে মিলিত হবে? তাহলে 120 মিটার, 2টি স্টেশন আছে, 2টি স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 120 মিটার। তাহলে ধরে নিচ্ছে এ একটি স্টেশন আর একটি স্টেশন হচ্ছে বি। তাহলে এদিক থেকে একটি ট্রেন আসছে আর এদিক থেকে একটি ট্রেন আসছে, টোটাল দূরত্ব হচ্ছে 120 কিমি। কি বলেছে, এটির গতিবেগ ধরে নিচ্ছি 60 কিমি, এটা দেওয়া আছে 60 কিমি পার ঘন্টা, আর এটির গতিবেগ আছে 30 কিমি পার ঘন্টা, 30 কিমি পার ঘন্টা।
তাহলে কি হচ্ছে না 40 মিনিট পর অধিক গতিসম্পন্ন ট্রেনটি থেমে যাচ্ছে। তাহলে অধিক গতিসম্পন্ন ধরে নিচ্ছি যে এ, আর এটি হচ্ছে বি। তাহলে অধিক গতিসম্পন্ন ট্রেনটি হচ্ছে এ আর কম গতিসম্পন্ন ট্রেনটি হচ্ছে বি। তাহলে 40 মিনিট পর এ ট্রেনটি থেমে যাচ্ছে। তাহলে 40 মিনিটে এ ট্রেনটি কতটা পথ যাচ্ছে সেটি আমরা আগে দেখে নেব। না 1 ঘন্টাতে যাচ্ছে 60 কিমি। 1 ঘন্টা বলতে এখানে 60 মিনিট, তাহলে 60 মিনিটে যাচ্ছে 60 কিমি। তাহলে 1 মিনিটে যায়, আর 40 মিনিটে কতটা যাচ্ছে না 40 মিনিটে যাবে 40 কিমি। আবার এটিও তখন একই সময় যেহেতু ছেড়েছে, এই 30 কিমি পার ঘন্টা যার গতিবেগ সেও 40 মিনিট চলেছে, তাহলে সে 40 মিনিটে কতটা পথ গেছে বার করে নেব। তাহলে 30 মিনিটে এটি 60 মিনিটে যায় 30 কিমি, তাহলে 1 মিনিটে যায় 30/60, আর 40 মিনিটে যায় 30/60 × 40 সমান হচ্ছে 20 কিমি যাচ্ছে। তাহলে দুটি ট্রেন 40 মিনিটে পথ টোটাল পথ যাচ্ছে, দুটি ট্রেন এ প্লাস বি 40 মিনিটে পথ যাচ্ছে, এ প্লাস বি 40 মিনিটে পথ যাচ্ছে 40 + 20 সমান হচ্ছে 60 কিমি টোটাল পথ চলে গেছে। 60 কিমি পথ চলে গেছে। তাহলে বাকি অবশিষ্ট পথ কত না টোটাল পথ হচ্ছে 120 কিমি, তা 60 কিমি চলে গেছে। তাহলে টোটাল কত হচ্ছে 60 কিমি পড়ে আছে। 60 কিমি কী হচ্ছে না দ্বিতীয় ট্রেনটি যার গতি কম সেই ট্রেনটি এগোচ্ছে। তাহলে 60 কিমি যেতে তার কত সময় লাগছে বার করব। তাহলে 30 কিমি যেতে সময় লাগছে 1 ঘন্টা, 1 কিমি যেতে সময় লাগছে 1/30 ঘন্টা, আর 60 কিমি যেতে সময় লাগছে 1/30 × 60 মানে হচ্ছে 2 ঘন্টা লাগছে। 2 ঘন্টা সমান হচ্ছে 120 মিনিট। তাহলে 120 মিনিট লাগছে, আর আগে গেছে 40 মিনিট। তাহলে টোটাল দ্বিতীয় ট্রেনটি বি ট্রেনটি এ ট্রেনটির সাথে মিলিত হতে টোটাল সময় নিচ্ছে 40 + 120 সমান হচ্ছে 160 মিনিট। 160 মিনিট, তাহলে এটির উত্তর হচ্ছে 160 মিনিট। তাহলে 15টার উত্তর হলো অপশন এ 160 মিনিট। অপশন এ 160 মিনিট উত্তর। তারপরের অঙ্ক দেখে নিই। দুটি সংখ্যার অনুপাত 5:11 এবং যদি গসাগু 11 হয় তবে সংখ্যা দুটি কী কী। তাহলে আমরা ধরে নিচ্ছি সংখ্যা দুটি কী কী না সংখ্যা দুটি ধরে নিচ্ছে 5x আর একটা 13x। তাহলে এদের গসাগু কত হবে না x হবে। তাহলে আমরা লিখতেই পারি x = 11, x = হচ্ছে 11। তাহলে x = যদি 11 হয় তাহলে সংখ্যা দুটি কী হবে 11×5 = 55, আর একটা হবে 143, 11×13 143। তাহলে আমাদের কোনটিতে আছে না অপশন বি। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। চলো তারপর অঙ্ক দেখে নিই। রবি ও মধু সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত 2:3। তাহলে গতবার বইমেলায় 6টি বই মধু নতুন করে ক্রয় করার ফলে এখন তাদের কাছে থাকা গল্পের বইয়ের অনুপাত হয়েছে 1:3। তাহলে রবি ও মধুর প্রথমে কয়টি করে বই ছিল তাহলে প্রথমে ওদের বই ছিল 2:3, এবং কি করেছে মধু পরে আবার 6টি বই ক্রয় করেছে, তারপরে তাদের অনুপাত হয়েছে 1:3। চলো তাহলে অঙ্কটি কষে দেখে নিই। তাহলে রবি অনুপাত মধু, প্রথমে তাদের বই কত ছিল না 2:3,
তারপরে তাদের বই কত থাকছে না 1:3। 6টি বই, মধু 6টি বই কেনার ফলে তাদের বইয়ে হচ্ছে 1:3, বইয়ের অনুপাত হচ্ছে 1:3। তাহলে আমরা কি করব, এখানে প্রথমে আমরা ডিফারেন্সগুলো দেখব। এখান থেকে এটা ডিফারেন্স হচ্ছে 1, আর এখান থেকে এটা ডিফারেন্স হচ্ছে 0। তাহলে আমরা কি করব, দেখছি এখানে ডিফারেন্সগুলো আলাদা আলাদা হচ্ছে। তাহলে আমরা কি করব, এখান থেকে এটা ডিফারেন্স বের করব। না, এখান থেকে এটা ডিফারেন্স হচ্ছে 2, আবার এখান থেকে এটা ডিফারেন্স হচ্ছে 1। তাহলে এবার কি করব, না নিচের ডিফারেন্স দিয়ে উপরেরটায় গুণ করব, আবার উপরের ডিফারেন্স দিয়ে নিচের ডিফারেন্সটাকে গুণ করব। তাহলে এখানে 2 দিয়ে গুণ করব, এটিকে 1 দিয়ে গুণ করব। সমান করার জন্য ডিফারেন্স, এই দুটির ডিফারেন্সগুলোকে সমান করার জন্য আমরা এটি করলাম। এটিকে 1 দিয়ে এটিকে 1 দিয়ে গুণ করব। তাহলে 2 2 4 অনুপাত 6। আর এটি কত হবে না 1:3। তাহলে দেখো এখন এখান থেকে এটা ডিফারেন্স হচ্ছে 3, আবার এখান থেকে এটা ডিফারেন্স হচ্ছে 3। তাহলে দুটো ডিফারেন্সে এখন 3 হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি 3 ইউনিট সমান 6টি বই। 3 ইউনিট সমান হচ্ছে 6টি বই। তাহলে 1 ইউনিট সমান 6/3টি বই, সমান হচ্ছে 2টি বই। তাহলে 1 ইউনিট সমান 6টি বই। তাহলে প্রথমে তাদের বইয়ের অনুপাত কত ছিল না 2:3। তাহলে 2:3, তাহলে 2 ইউনিট সমান কটি বই, 2 ইউনিট সমান হচ্ছে 2 × 2। আর 3 ইউনিট সমান বই কত ছিল না 3 × 2। তাহলে বই ছিল কটি 2 2 4 অনুপাত 3 2 6। তাহলে ওদের বই ছিল 4টি আর 6টি। রবির বই ছিল 4টি এবং মধুর বই ছিল 6টি। তাহলে 17টির উত্তর হচ্ছে বি, অপশান বি। রবির থাকছে 4টি বই আর মধুর 6টি। তারপরের কোশ্চেন চলো দেখে নিই। বলছে একটি বাগানে 127টি চারা গাছকে বাগানটিতে যতকগুলি সারি আছে প্রতিটি সারিতে ততকগুলি চারা গাছ লাগানোর পর দেখা গেল ছোটি চারা গাছ অতিরিক্ত হলো। তাহলে বাগানটিতে কতকগুলি সারি আছে, তার মানে কি যতই সারি থাকবে প্রতি সারিতে তটি করে গাছ থাকবে। যদি 4টি সারি থাকে, যদি এভাবে 4টি সারি থাকে, তাহলে প্রতি সারিতে কিন্তু 4টি করে গাছ থাকবে, প্রতি সারিতে 4টি করে কিন্তু গাছ থাকবে। এইভাবে লাগানো হয়েছিল, চারা গাছগুলো এইভাবে লাগানো হয়েছিল। এভাবে লাগানোর পর দেখা গেল যে 6টি চারা অতিরিক্ত আছে। তাহলে এটি দেখো একটি বর্গাকার চিত্র আকার নিচ্ছে, বর্গাকার আকার নিচ্ছে। তাহলে বর্গাকার আকার ক্ষেত্রফল আমরা জানি। তাহলে আমরা কি করব না বাহুর দৈর্ঘ্য বার করলে আমাদের সারির সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে আমরা কি করব না এটির বর্গমূল বার করব। এটি বর্গমূল বার করলে আমাদের অ্যান্সার হয়ে গেল। প্রথমত আমরা কি করব, অতিরিক্ত যে চারা আছে সেটিকে আগে বাদ দেব। না যদি আমরা 127 থেকে অতিরিক্ত চারা বাদ দিই, অতিরিক্ত চারা ছিল 6টি, তাহলে মোট চারা হচ্ছে কটি চারা লাগিয়েছিল না 121টি চারা লাগিয়েছিল। তাহলে 121-এর বর্গমূল কত, √121 সমান হচ্ছে 11। তাহলে এটির উত্তর হচ্ছে সি, অপশান সি, 11টি। 11টি সারি ছিল এবং প্রতিটি সারিতে 11টি করে চারা ছিল। তারপরে কোশ্চেন, এ একটি কাজ 9 দিনে করে এবং বি কাজটি 6 দিনে করে, তাদের সাথে সি এসে যোগ দেওয়ায় তারা মোট 3 দিনে কাজটি সম্পন্ন করতে পারে। তাহলে সি একা কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে, তাহলে এ করছে কত দিনে না এ করছে 9 দিনে, বি করছে 6 দিনে, আবার 3 জনে করছে এ বি সি এ করছে 9 দিনে, আবার বি করছে 6 দিনে, আর এবিসি করছে 3
3 দিনে। তাহলে টোটাল আমরা কাজ বের করব। টোটাল কাজ মোট কাজ কটি না, মোট কাজ বের করার জন্য আমরা কি করব, এই 3টে লসাগু করে নেব। 9, 6 আর 3 লসাগু, 9, 6, 3 লসাগু হবে কত? 18। মোট কাজ হচ্ছে 18। তাহলে এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, মোট কাজ। তাহলে কী করবো, এ একদিনে কোটা করবে না, 9 দুগুণে 18 দুটি করবে। আর বি কোটি করবে একদিনে 3, 6, 6, 3, 18 তিনটি করবে। আর এ প্লাস বি প্লাস সি একদিনে কোটি কাজ করবে না, একদিনে করবে 3, 6, 18 6টি কাজ। তাহলে বি আর সি করছে একদিনে 5টি কাজ। বি প্লাস সি একদিনে কটি করছে, 2 আর 3 5টি কাজ। তাহলে সি একা কটি করবে, একটি করবে। তাহলে একটি কাজ সি একা করছে একদিনে, সি একা একদিনে করছে একটি কাজ, একদিনে করছে একটি কাজ। তাহলে 18টি কাজ আছে টোটাল। তাহলে 18টি কাজ করবে কত দিনে, 18টি কাজ করবে 18 দিনে। তাহলে এটির উত্তর হচ্ছে ডি, 18 দিন। চলো তারপরে অঙ্ক দেখে নিই। মূলদ সংখ্যার মান। মূলদ সংখ্যার মান আবৃত দশমিকে প্রকাশযোগ্য না আবৃত দশমিকে প্রকাশযোগ্য নয়, না সর্বদা আবৃত দশমিকে প্রকাশযোগ্য, না উপরে কোনোটিই নয়। এটির উত্তর হবে আবৃত দশমিকে প্রকাশযোগ্য, অপশন এ। কারণ কি আবৃত দশমিকে প্রকাশযোগ্য নয়, অবশ্যই আবৃত দশমিকে প্রকাশ করা যায়, এবং সর্বদা আবৃত দশমিক প্রকাশযোগ্যও নয়, কারণ কখনো কখনো মূলদ সংখ্যাকে আমরা সসীমতেও প্রকাশ করতে পারি। তাহলে সর্বদা আবৃত দশমিকে প্রকাশযোগ্য এটিও কিন্তু সঠিক নয়, আর উপরের মধ্যে কোনোটিও নয়, এটিও বলতে পারবো না, কারণ আমরা মূলদ সংখ্যাকে আবৃত দশমিকে প্রকাশ করতে পারি। সুতরাং এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন এ। তারপরে অঙ্ক দেখে নিই, যে সঠিক উত্তরটি নির্বাচন করুন। সঠিক উত্তরটি নির্বাচন করুন। না, এতে কি বলেছে, দুটি মূলদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা, দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা, দুইটি অম্লদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা নয়। উপরের কোনোটি নয়। এটির অ্যান্সার হবে ডি, কারণ দুটি মূলদ সংখ্যার যোগফল দুইটি অমূলদ সংখ্যার যোগফল একটি অম্লদ সংখ্যা, এটি হতে পারে, কিন্তু শুধুমাত্র বলা যাবে না। সুতরাং একে আমরা নিতে পারি, কিন্তু এখানে এতটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। দুইটি মূলদ সংখ্যার যোগফল একটি অমূলদ সংখ্যা, এটা হতে পারে, কিন্তু আবার দুইটি অমূলদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যাও হতে পারে। এখানে যদি মূলদ সংখ্যাটি দিয়ে থাকতো তাহলে আমরা নিতে পারতাম। দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা, এটিও ঠিক নয়, সর্বদা মূলদ সংখ্যা নয়, সর্বদা মূলদ সংখ্যা নয়, কোনো সময় অমূলদ সংখ্যাও হয়। আবার দুইটি মূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নয়, এটিও ঠিক নয়, কারণ কখনো কখনো অমূলদ সংখ্যা হতে পারে কখনো কখনো, তাই এটিও ঠিক নয়। সুতরাং উপরে কোনোটিও নয়, এটি আমাদের সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন আমরা দেখে নেব। একশো একাত্তরটি কী সংখ্যা, 171 সংখ্যাটি কী সংখ্যা, মৌলিক সংখ্যা না জোড় সংখ্যা না মূলদ সংখ্যা না যৌগিক সংখ্যা। দেখো 171 সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়, কারণ এই সংখ্যাটি 3 এবং 9 দ্বারা বিভাজ্য। আমরা মৌলিক সংখ্যা কাকে বলে আমরা জানি, কারণ যে সংখ্যা দুইটি মাত্র উৎপাদক তাকে মৌলিক সংখ্যা বলা হয়। আবার জোড় সংখ্যাও নয়, জোড় সংখ্যা নয় কেন, কারণ একে 2 দ্বারা ভাগ করা যায় না। অমূলদ সংখ্যা নয়, কারণ এই সংখ্যাটিকে পিকিউ আকারে প্রকাশ করা যায়। সুতরাং এটির উত্তর হচ্ছে অপশান ডি, অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর। যৌগিক সংখ্যা, কারণ একে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, 9 দ্বারা ভাগ করা যাচ্ছে, সুতরাং এর 2 অধিক উৎপাদক আছে, সুতরাং এটি যৌগিক সংখ্যা। চলো তারপরে অঙ্ক দেখে নিই। 1 থেকে 7 মধ্যে 7/11 ভগ্নাংশটির সংখ্যা কতকগুলি। 1 থেকে 7 মধ্যে 7/11 ভগ্নাংশটির সংখ্যা কতকগুলি। আমরা কি করব, এই 7কে 7/11 দিয়ে ভাগ করব না। টোটাল 7 পর্যন্ত কতকগুলি 7 এর 11 আছে, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে গুণ করতে হলে দ্বিতীয় ভগ্নাংশটি পাল্টে যাবে।
তাহলে সাথে সাথে কেটে গেল। তাহলে কত হচ্ছে উত্তর? উত্তর হচ্ছে 11টি। কিন্তু আমাদের দেখো কি বলেছে 1 থেকে 11-র মধ্যে। তাহলে আমাদের কি জানি 1-এর আগে একটা 7-এর 11 আছে, তাহলে সেই জন্য এক বাদ দেবো। আবার কি বলেছে দেখো 7-এর এই 7 কিন্তু 11/7 দ্বারা বিভাজ্য। সুতরাং এই 7 একটি 11/7 অংশ, ভগ্নাংশ মধ্যে রয়েছে, 7-এর মধ্যে একটি ভগ্নাংশ রয়েছে, সুতরাং আমরা আরেকটি বাদ দেব। তাহলে আমাদের এখানে উত্তর হবে 9টি। কারেক্ট অ্যান্সার হচ্ছে 9টি। তাহলে আজকে এই ছিল সমস্ত অঙ্কগুলি যেগুলো WBPSC মিসলেনিয়াস পরীক্ষায় পড়েছিল। একবার উত্তরগুলি অবশ্যই মিলিয়ে নিও, এবং যারা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই একবার চ্যানেলটি ঘুরে এসো, তোমাদের জন্য হেল্পফুল হবে। ধন্যবাদ।